ডক্টরের কথা শুনে সবাই চমকে যায়। অর্ণবের মুখ আরও শুকিয়ে যায়। সে জানতো অন্তু সব সত্যি একসেপ্ট করতে পারবে না, কষ্ট হবে। তাই তো অন্য একটা সত্যি সে বলেনি। অন্তু আনভির আর তার সত্যি এতটা বাজেভাবে অন্তুর মস্তিষ্কে পড়বে সে ভাবতে পারেনি। প্রাপ্ত ডক্টরকে এগিয়ে দিতে যায়। মিস্টার চৌধুরী এসে অর্ণবের কাঁধে হাত রাখে। অর্ণব মলিন মুখ করে তার দিকে তাকিয়ে বলল, বাবাই, আমি এটা করতে চাইনি। আমি তো অন্তুকে ধীরে সুস্থে বলতে চেয়েছিলাম, যাতে সে কোনোভাবে আঘাত না পায় আর না মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু দেখো, আমি যেই ভয় পেয়েছিলাম সেটাই হলো। বাবাই, আমি অন্তুকে ছাড়া থাকতে পারবো না। বলে তার বাবাইকে জড়িয়ে ধরে সে নিজেই স্ট্রং যতই দেখাক না কেন, তার দুর্বলতা অন্তু আর আনভি, তাদের কিছু হলে সে একেবারে ভেঙে পড়ে। মিস্টার চৌধুরীর ছেলেকে এতটা ভেঙে পড়তে দেখে তিনি আশ্বস্ত দিয়ে বলল, অবর্ণ কিন্তু কিছু হবে না, তুমি নিজেকে শক্ত করো। আমি ভালো সাইকিয়াট্রিস্ট খোঁজ নিচ্ছি। অনন্তকে ভালো চিকিৎসা দিলে সে ভালো হয়ে যাবে, দেখে নিও। অর্ণব কিছু বলল না। সে অন্তুর দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার দুর্বল শরীরে ঘুমিয়ে আছে। তার পাশে আনভি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সবাই একে একে চলে যায়। অর্ণব অন্তুর কাছে গিয়ে দেখে আনভি ঘুমিয়ে আছে। অন্তুর বুকের উপর অর্ণব মলিন হাসল, কিন্তু আনভিকে সরালো না। থাক, মায়ের কাছে। অর্ণব তাদের গা ঘেঁষে শুয়ে পড়ল। তার মাথা কাজ করছে না। অন্তুর জ্ঞান ফেরার পরে তাকে কি বলে মির্জা বাড়িতে পাঠাবে সে জানে না। অর্ণব না ভেবে ঘুমিয়ে যায়। পিটপিট করে তাকালো অন্তু। মাথাটা ভার লাগছে তার, শরীরটাও দুর্বল লাগছে। মাথায় এক হাত দিয়ে মনে করার চেষ্টা করে তখন কি হয়েছিল। সে তো আনভির সাথে কথা বলতে বলতে হঠাৎ চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। তারপরে কিছু মনে নেই তার। অন্তু উঠতে নিলে তার বুকে ভারী কিছুর অনুভব করে তাকিয়ে দেখে আনভি গুটি গুটি হয়ে তার বুকের মাঝে ঘুমিয়ে আছে। অন্তু হাসল। সেটা তার একরাশ মুগ্ধতার বিভোরে প্রাপ্তি। সে তো এটাই চাইতো, তার সন্তান তার বুকের মাঝে থাকবে। অন্তু তার হাত দিয়ে আনভির এলোমেলো চুলগুলি গুছিয়ে দিচ্ছে। তার কাছে আনভির বড় চুলের রহস্য তার কাছে জানা। সে একবার অর্ণবকে বলেছিল, অর্ণব আমার মেয়ে হলে তার চুল আমি কাটতে দিব না, অনেক বড় চুল রাখবো। কেন? আমার চুল এখনকার থেকেও বড় ছিল, কিন্তু দাদাভাই কেটে দিয়েছে। তাই আমার মেয়ের চুল আমি কাটবো না, বড় করব। এখনো মেয়ে হলো না, আগে থেকে এত প্ল্যান? যদি মেয়ে না হয় তখন? অন্তু জেদ ধরে বলল, আমার মেয়ে লাগবে, আর মেয়েই হবে, বুঝলে? সেদিন অর্ণব শুধু হেসেছিল, কিন্তু কিছু বলেনি। আজ অন্তুর কাছে আনভির চুলগুলো তার করা আবদার অর্ণব রেখেছে ভেবেই সে খুশি। অন্তুর নড়াচড়া অর্ণব জেগে যায়। অর্ণব হতভম্ব হয়ে উঠে বসে অন্তুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কি হয়েছে আমাকে বলো। খারাপ লাগছে? আমি ডক্টর ডাকবো? কি হলো, কথা বলছো না কেন? অর্ণবকে তার জন্য উত্তেজিত হতে দেখে অন্তু মৃদু হাসল। অর্ণব অন্তুর হাসি দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? অর্ণবের তাকানো দেখে অন্তু বলল, আমার কিচ্ছু হয়নি, তোমাকে টেনশন করতে হবে না। আমি আনভিকে দেখেছিলাম, আমার মেয়ে কত কিউট লাগছে। আমার বুকে মনে হচ্ছে বেশি বেশি আদর করি। অর্ণব মুখ গোমরা করে বলল, আনভি শুধু তোমার মেয়ে, আবার কিছু না বুঝি? হ্যাঁ, আনভি এখন থেকে শুধু আমার মেয়ে। তুমি ছিলে এতদিন, তাই তোমার মেয়ে হয়েছিল। এখন আমি এসে গেছি, তাই এখন থেকে আমার মেয়ে, বুঝলে? অন্তুর কথা শুনে অর্ণবের মুখ কালো হয়ে গেল। অন্তু সেটা দেখেও কিছু বলল না। অর্ণব মিনমিন করে বলল, জান, সরি বলেছি তো আগের জন্য, আর এমন হবে না। আর প্লিজ এবারের মতো মাফ করে দাও। অন্তু আনভিকে নিজের বুকের থেকে আস্তে করে নামিয়ে বালিশের উপর রেখে উঠে বসে অর্ণবকে জড়িয়ে ধরে শক্ত করে। আকস্মিক অন্তুর কাজে অর্ণব বিস্মিত হয়ে যায়। সে তো মনে করেছিল অন্তু তার সাথে ঠিকমতো কথা বলবে না, তাকে অনেক কাঠখোড়া পুড়িয়ে তাকে মানাতে হবে। কিন্তু তাকে তো কিছু না করতেই অন্তু গলে ক্ষীর হয়ে গেছে। অর্ণব অন্তুর শক্ত করে জড়িয়ে ধরা দেখে তার ঘাড়ে মুখ ডুবিয়ে ছোট ছোট কিস করতে লাগলো। অর্ণবের কাজে অন্তুর শরীরে শিহরণ লাগতে লাগলো। অন্তু অর্ণবের কানের কাছে মিটিয়ে যাওয়া কণ্ঠে বলল, অর্ণব,
আমি তোমাকে 4টা বছর কাছে পাইনি, নিজেকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তোমাকে ভুলতে পারিনি। তুমি যেটা করেছো তাতে তোমার কঠিন শাস্তি পাওয়ার দরকার, কিন্তু সেটা আমি হতে দিব না। কিন্তু সেটা আমি দিতে পারবো না, কেননা 4 বছর তোমার থেকে দূরে থেকে এটা বুঝেছি তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারবো না। আর এখন তো আরও নয়, তোমাকে কাছে পেয়ে ভুলেও তোমাকে দূরে সরাতে পারবো না। এই বুকেতে এত জোর নেই আমার, কিন্তু শাস্তি তোমাকে আমি দেবই, আনভির পাপা। বলে অর্ণবের কানের লতিতে কামড় দিয়ে তাকে নিজের থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। অন্তুর শাস্তি দেবার কথা শুনে অর্ণব ভ্রু কুঁচকাল, কিন্তু অন্তু তার কানে কামড় আর ধাক্কা দেয়া সে হতভম্ব হয়ে যায়। অর্ণব রেগে ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে থাকলে অন্তু খিলখিল করে হাসতে লাগে। অর্ণব অন্তুর হাসি দেখে বড় সব রাগ ভুলে মুগ্ধ নয়নে তাকে দেখতে লাগলো। এই সেই হাসি, এই হাসি সে 4টা বছর মিস করেছে। এই হাসির জন্য সে কত কী না করেছে। এই হাসিতে দেখে তার বুকের পাশে মোচড় দিল। সে বুকে হাত দিয়ে অন্তুর দিকে তাকিয়ে থাকে। অন্তু হাসি থামিয়ে বলল, আমার থেকে 5 হাত দূরে থাকবে, বুঝেছো? আমার কাছেও ঘেঁষবে না, যতক্ষণ না অবধি আমার রাগ পড়ছে তোমার করা সব কাজের থেকে, ততক্ষণ এই শাস্তি চলবে তোমার উপর। এই শাস্তি না মানলে আমি তোমাকে অর্ণব তার ভ্রু কুঁচকে বলল। অন্তু ফোঁস করে বলল, তা না মানলে আমি তোমাকে 1 বছর আমাকে ছুতেও দিব না, এমনকি আদর করতেও দিব না। এটাই তোমার শাস্তি হবে আমাকে কষ্ট দেবার জন্য। হুম। অর্ণব অন্তুর বাচ্চামো স্বভাব দেখে হেসে দিল। অন্তু মুখ ফোলায় অর্ণবের হাসি দেখে। অর্ণব অন্তুর কাছে গিয়ে তার গাল দুটো টেনে বলল, এই তো আমার বাচ্চা মন তো ফিরে এসেছে। আমার সোনা জান, কিউটি জান, তোমাকে এইভাবেই মানায়। আর আমি তোমার শাস্তি মাথা পেতে নিলাম। তুমি যতক্ষণ না বলবে আমি তোমার কাছে ঘেঁষবো না, সত্যি প্রমিস। কিন্তু আমাকেও একটা প্রমিস করতে হবে। তোমাকে আমি যা করতে বলবো তুমি তাই করবে, করো প্রমিস। অন্তু তীক্ষ্ণ নজরে বলল, কি প্রমিস করতে হবে? অর্ণব ঠোক গেলল। না জানি এই মেয়ে সব শুনে কি করে বসবে। অর্ণব শান্ত স্বরে বলল, জান, তোমাকে কিছু দিনের জন্য, শুধু কিছু দিনের জন্য মির্জা বাড়িতে গিয়ে থাকতে হবে, আমাকে আর আনভিকে ছাড়া। এমনকি তুমি কাউকে আমাদের আসল পরিচয় দিতে পারবে না। অর্ণবের কথা শুনে অন্তু ভীষণ রেগে যায়। এই ছেলে নিজেকে কি ভাবে? তাকে কি করে তার থেকে দূরে যেতে বলছে? সব জেনেও তাকে কি করে আবার নরকে পাঠাতে চাচ্ছে? না, সে এটা মানবে না, কিছুতেই না। অন্তু অর্ণবকে কিছু না বলে ঘুমন্ত আনভিকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। অর্ণব অন্তুর কাজ দেখে হতবিচলিত হয়। তার জানা নেই এখন অন্তু কী করবে। অর্ণব উঠে গিয়ে অন্তুকে ধরে বলল, কি করছো কি তুমি? নিজেকে দেখেছো কতটা দুর্বল? হাঁটতে পারছো না ঠিক মতো, আর তুমি আনভিকে নিয়ে কোথায় যাচ্ছ? অন্তু অর্ণবের হাত সরিয়ে ক্ষিপ্ত হয়ে বলল, কি করছি আমি, তাই না? চলে যাচ্ছি আমি, শুনতে পারছো তুমি? চলে যাচ্ছি আমি আনভিকে নিয়ে। এখানে আমি 1 মুহূর্ত থাকবো না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাব, কিন্তু মির্জা বাড়িতে কিছুতেই যাব না। আনভিকে রেখেও কিছুতেই যাব না। জান, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, তারপর তুমি ডিসিশন নাও। আর আনভিকে আমার কাছে দাও। পড়ে গেলে মেয়েটা চোট পাবে, প্লিজ। আর শান্ত হয়ে বসো, তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ। অন্তু অর্ণবের কথায় দমে যায়। তাই আনভিকে তার কাছে দিলে অর্ণব আনভিকে শুইয়ে দিয়ে অন্তুকে কোলে নিয়ে নিল। হঠাৎ কোলে নিতে অন্তু অর্ণবের শার্টের কলার খামচে ধরে যাতে না পড়ে যায় সে। অর্ণব তাকে নিয়ে বেলকনিতে গিয়ে দোলনাতে বসে অন্তুকে তার কোলে বসিয়ে জড়িয়ে ধরে বলল, শোনো জান, তুমি এখনো অনেক কিছু জানো না। তোমার জানার মধ্যে এখনো অনেক কিছু, অনেক অজানা কথা আছে। আমি বেঁচে গিয়ে কেন তোমাকে নিতে গেলাম না আর আনভিকে কেন নিয়ে আসলাম না তুমি জানো না। শোনো, তুমি এখন যদি আমার সাথে বা আনভির সাথে থাকো, তাহলে সবাই জেনে যাবে আমাদের আসল পরিচয়, আমরা আসলে কি। তখন আমাদের অজানা শত্রু আমাদের মারতে দ্বিধাবোধ করবে না। তোমাকে সব বললে তুমি বুঝবে না। আর তোমাকে মানসিকভাবে কোনো চাপ আমি দিতে চাই না। তাই প্লিজ আনভির জীবনের কথা ভেবে তুমি মির্জা বাড়িতে যাও, প্লিজ। অর্ণবের কথায় অন্তু গভীর মনোযোগ দিয়ে শুনল।
তার কাছে অর্ণবের কথা আর আয়নের কথা সারমর্ম একই লাগছে, কিন্তু আয়ান আর অর্ণব কেন এক কথা বলবে? আয়ান তো তাকে মারতে চেয়েছিল, তাহলে তার কথা আয়নের কথার সাথে মিল কেন? আর সেদিন আয়নকে তো অর্ণব বাঁচিয়েছিল। অর্ণব তার কাছ থেকে কি সত্যি লুকাচ্ছে? আর সে আয়ানকে কেন শাস্তি দিচ্ছে না? আয়রা আর অয়নের কথা ভেবে? হ্যাঁ, সেটাই হতে পারে। অন্তু নরম কণ্ঠে বলল, আমরা এখান থেকে কেন চলে যাচ্ছি না? আমরা এখান থেকে চলে গেলে সব ঠিক হয়ে যাবে তো। তুমি, আমি আর আনভি ভালোভাবে বাঁচতে পারবো। হ্যাঁ, আমরা নতুন কোথাও গিয়ে জীবন শুরু করতেই পারি, কিন্তু আমাদের সাথে করা অন্যায় 4 বছর তোমার থেকে আমি দূরে থেকেছি, তোমাকে কষ্ট পেতে হয়েছে। আনভি তার মা ছাড়া এতদিন বড় হচ্ছিল, এসবের হিসেব দায়ভার কে নেবে বলতে পারো? আমাদের সাথে করা সব অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে, এমনকি এখন তা পাচ্ছে। আমার কথাটা মানো জান, তুমি জাস্ট কিছুদিনের জন্য মির্জা বাড়িতে যাও, না হলে এতদিনের খেলা এক নিমিষেই শেষ হয়ে যাবে। অন্তু ঘুরে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, আমি কোনো সত্যি জানতে চাই না। আমি শুধু চাই আমার আর আনভির সাথে থাকতে। আমি শুধু চাই তোমার আর আনভির সাথে থাকতে, তাও কোনো ভয় ভীতি ছাড়া। আমি জানি আমাদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, তাই যে এটা করেছে তার শাস্তি সে পাক, আমিও চাই। অর্ণব অন্তুর গালে চুমু দিয়ে বলল, বন্ধু, সঠিক সময়ে সত্যি সবার সামনে আসবে, ততদিন অপেক্ষা করো। এই অপেক্ষাই শেষ অপেক্ষা আমাদের জীবনে, তারপর আর কোনো অপেক্ষা আমাদের করতে হবে না। আমি, তুমি আর আনভি নতুন জীবন শুরু করব, তাও নতুনভাবে, নতুন সুখ নিয়ে, যেখানে অতীতের কোনো জায়গা নেই, বুঝলে? অন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছুক্ষণ নীরব থেকে অন্তু বলে, আনভিকে কি করে বোঝাবে কেন আমি তার সাথে থাকছি না? সে তো কান্না করবে, কষ্ট পাবে। আমি তার কষ্ট দেখে কি করে থাকবো ওখানে? আমি আম্মুকে বানিয়ে নেব, আর তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু রাতটা মির্জা বাড়িতে থাকবে, সারাদিন তুমি আনভির সাথে থাকবে। অন্তু মুখ গোমড়া করে বলল, যেতেই হবে, না গেলে হয় না। অর্ণব দুষ্টু হাসি তার ঠোঁটের কোণে রেখে বলল, তাহলে চলো, কাল রাতের অবশিষ্ট কাজ এখন করে ফেলি। কাল রাতে তুমি ঘুমিয়ে গিয়েছিলে, আমার মন ভরেনি, তাই এখন মনটা ভরিয়ে দাও। অর্ণবের লাগামহীন কথা শুনে অন্তু কান গরম হতে লাগলো, মুখে লাল আভা ফুটে উঠল, লজ্জায় লাল হতে লাগলো সে। অর্ণবকে যেন অন্তুর এই রূপ দেখে নেশা কাজ করছে, তীব্র নেশা। অন্তু অর্ণবের নেশাকৃত চোখ দেখে আরও লজ্জা পায়, অস্পষ্ট স্বরে বলল, আস্ত অসভ্য একটা। নিস্তব্ধ রাতে তারার আনাগোনা দেখে মন ভরে যায়। রাস্তার দুধারে ল্যাম্পপোস্টের আলো পড়ছে। কিছুক্ষণ আগে রাত্রি নেমেছে। রাস্তায় শত শত গাড়ির আনাগোনা, এক মনে গাড়ি চলছে। প্রাপ্য তার পাশে মুখ ভার করে বসে আছে অর্ণি, আর চোখে প্রাপ্য তা দেখে কিন্তু কিছু বলল না, কেননা গাড়ির পেছন সিটে বসে আছে অর্ণব আর অন্তু। আনভি অন্তু জড়িয়ে ধরে তার কোলে ঘুমিয়ে আছে। অন্তু আনভিকে আদর করতে থাকে। এত দিন পরে তাকে পেয়ে আবারও তাকে ছেড়ে কিছুটা দূরে যেতে হচ্ছে। অন্তুকে চুপচাপ বসে থাকতে দেখে অর্ণব তাকে নিজের কাছে নিয়ে এসে বুকের মাঝে নিয়ে চুপটি করে থাকে। অন্তু অর্ণবের স্পর্শ পেয়ে তার বুকের মাঝে চোখ বুজে থাকে। একটু পরেই তো তাকে চলে যেতে হবে এই দুজনকে ছেড়ে, কিছু ঘন্টার জন্য, কিন্তু এই কিছু ঘন্টার ব্যবধানে তাকে পুড়াচ্ছে। প্রাপ্য আয়নাতে পেছনে দেখে গাড়ির লাইট বন্ধ করে দেয়, তারপর অর্ণির হাত নিজের হাতে নিয়ে গাড়ি চালাতে লাগে। হঠাৎ ঠান্ডা স্পর্শ পেতেই অর্ণি কেঁপে ওঠে, কিন্তু নিজের হাত ধরার মালিককে চিনে সে চুপ করে থাকে। তার মন ভালো না, তার দিদিয়া তার সাথে কথা বলছে না, কেমন চুপ হয়ে গেছে। সে জানতো সত্যি জেনে তার দিদিয়া তার উপর রাগ করবে, অভিমান করবে, তাই বলে একেবারে চুপচাপ হয়ে যাবে, কথা বলবে না তার সাথে। সে সেটা মানতে পারছে না, কিছুতেই না। অর্ণির এখনও মনে পড়ছে দুপুরের কথা, যখন সে খাবার নিয়ে তার দিদিয়ার কাছে যায়। অর্ণি খাবার হাতে করে অর্ণবের রুমে গেলে সে দেখে অর্ণব আর অন্তু আনভিকে নিয়ে মেতে আছে। অর্ণি তার দিদিয়াকে হাসি খুশি দেখে তার মনে প্রশান্তি বয়ে গেল। অর্ণিকে দেখে অর্ণব বলল, ওরু, ওখানে কেন, ভেতরে আসো। অর্ণবের কথায় অন্তু একবার অর্ণির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে আনভিকে নিয়ে খেলতে লাগলো।
অন্তুর এমন কাজে অর্ণি কষ্ট পায়। তার দিদি আর তার উপর রাগ করেছে। সে বুঝলে অর্ণির মুখ কালো হয়ে যায়। অর্ণির মুখের রং হঠাৎ বদলাতে দেখে অর্ণব বুঝতে পারে অন্তু অর্ণির সাথে কথা বলছে না বলে তার মন খারাপ হয়ে গেছে। অর্ণির রুমের ভেতরে এসে খাবার টেবিলে রেখে বলল, ভাইয়া, দিদি আপনার আর আনভির খাবারটা দিয়ে গেলাম, খেয়ে নেবেন। ঠিক আছে, তুমি খেয়েছো? আর বাবাই প্রাপ্য তারা? অর্ণি অন্তুর দিকে তাকিয়ে আছে, কিন্তু একটাবারও অন্তু অর্ণির দিকে তাকায় না। সেটা দেখে অর্ণি আহত হয়। অর্ণি কান্না চেপে রেখে বলল, জি ভাইয়া, সবাই খেয়েছে। ভাইয়া, দাদাভাই ফোন করেছিল, সে আপনাকে তার সাথে কথা বলতে বলেছে। ঠিক আছে, আমি কথা বলে আসছি, তুমি বসো। অর্ণব আদির সাথে কথা বলতে গেল। অর্ণি আদিকে এখানকার সব ঘটনা বললে আদি অর্ণিকে বলে অর্ণব যে তার সাথে কথা বলে, তাই অর্ণি বলল। অর্ণব গেলে অর্ণি অন্তুর পাশে বসে কাপা কাপা গলায় বলল, দিদিয়া, আমার সাথে কথা বলবি না? এত রাগ আমার উপর? অন্তু স্বাভাবিকভাবে বলল, তোদের উপর রাগ করে কি করব বল? আমি নিজের উপর রাগ করে আছি। আমার বাড়ির কম বেশি সবাই অর্ণব আনভির কথা জানতো, কিন্তু আমি কিছু জানি না। অন্তু ক্ষিপ্ত স্বরে বলল, অর্ণি, বললাম তো আমি কারোর উপর রেগে নেই। তুই বেশি বুঝিস না। তুই তোর কাজ করেছিস, আর এখন আমাকে আমার কাজ করতে দে। বলে আনভিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্তু যদি একটা বার অর্ণির দিকে তাকাতো তাহলে দেখতে পারত অর্ণির কান্নারত মুখখানি। সে কতটা কষ্ট পাচ্ছে তার দিদি আর মুখে তার সম্পূর্ণ নাম শুনে। অর্ণি কান্না করতে করতে বাইরে চলে যায়। অর্ণি যেতেই অন্তুর দরজা দিয়ে তাকিয়ে চোখ মুছে বলে, তোরা সবাই দোষ করেছিস আমাকে সত্যি না বলে, তাই তোদের কেউ শাস্তি পেতে হবে। অর্ণব সবটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। সে জানে অন্তু অরুর থেকে বেশিক্ষণ কথা বলে থাকতে পারবে না। অর্ণব এসে খাবারটা নিয়ে অন্তু আর আনভিকে খাওয়াতে লাগলো। অন্তু তৃপ্তি করে খেতে লাগলো। অন্তুর হাসি মুখ দেখে অর্ণবও সন্তুষ্ট হয়ে তাদের খাইয়ে অর্ণব আনভিকে সব বুঝিয়ে বলতে অন্তু তাদের সাথে থাকতে পারবে না। আনভি কিছুতেই অন্তুকে ছাড়বে না, কিন্তু সে তার পাপার কথা পরে মেনে নেয়। রাত হয়ে আসলে অন্তু অর্ণিকে নিয়ে তারা মির্জাবাড়িতে দিতে আসে। গাড়ি থামাতেই অর্ণি তার ভাবনা থেকে বেরিয়ে আসে। প্রাপ্য তার হাত ছেড়ে দিয়ে তাকে বাইরে এসে দাঁড়াতে বলে অর্ণি কথা না বলে তাই করে। এখনও গাড়ির লাইট বন্ধ। অন্তু অর্ণবের বুকে চোখ বুজে আছে। অর্ণব অন্তুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বলে, জান, বাড়িতে চলে এসেছি। অন্তু চোখ বন্ধ করে বলল, আমি যাব না, প্লিজ। জেদ করে না, কাল সকালে আবার চলে এসো। কেউ কিচ্ছু বলবে না। আনবিকে আমার কাছে দাও। অন্তু অর্ণবের বুক থেকে সরে আসে। সে জানে অর্ণব যখন বলছে তাকে বাড়ি যেতে হবে, তাহলে যেতেই হবে। এই ছেলে আগে এমন ছিল না। আগে সে যা বলতো তাই করত, কিন্তু এখন তাকে দেখলে কেমন ভয় করে। আগের মতো নম্র শান্ত নেই সে। এখন প্রচুর জেদি, একরোখা হয়েছে। সে যা বলবে তাই করতে হবে। অন্তু মুখ কোমড়া করে আনভিকে অর্ণবের কাছে দিয়ে আনভির সারা মুখে চুমু দিতে লাগলো। তা দেখে অর্ণব বলল, বাহ বাহ, মেয়েকে এত আদর, আর মেয়ের বাবাকে কিছু না। এটা কেমন কথা? এটা তো অন্যায়, তাই না? এই অন্যায় আমি মানবো না। মানতে হবে। কাছে আসলে 1 বছরের জায়গায় 2 বছর হবে, তখন ভালো লাগবে বুঝি। অর্ণব মাথা নাড়িয়ে না বলল। 2 বছর কষ্ট সে মানতে পারবে না, তাই কিছু করবে না। অন্তু অর্ণবের চুপসে যাওয়া মুখ দেখে ফিক করে হেসে দিয়ে অর্ণবের গালে শব্দ করে চুমু দিয়ে সরে আসে। অর্ণব তো অবাক। অন্তু তাকে কিস করে বসলো। সে কিছু বলল না। কিছু বললে আবার শাস্তি ডাবল হতে পারে। তাই অর্ণব অন্তুকে নিয়ে গাড়ি থেকে নেমে এসে দেখে প্রাপ্য অর্ণি কিছু বলছে, আর অর্ণি মাথা নিচু করে চোখের পানি মুছে নিচ্ছে। অরু সোনা, ভাবি ঠিক কথা বলবে, তোমার সাথে দেখে নিও, কান্না করো না। অর্ণি কিছু বলল না। প্রাপ্য কিন্তু হতাশ হলো। হবে না কেন? অর্ণির মন খারাপ দেখলে তার কষ্ট লাগে। সেটা যদি এই মেয়েটা জানতো। অর্ণব এসে তাদের কাছে দাঁড়িয়ে বলল, অরু, প্রাপ্য কিছু বলেছে, তুমি কান্না করছো কেন? ভাইয়া, আমি কিচ্ছু করিনি, সত্যি। তাহলে অরু কান্না করছে কেন? প্রাপ্য কিছু বলতে যাবে তার আগে অর্ণি বলল,
অর্ণব আর কিছু বলল না। অন্তু বুঝেছে অর্ণি মিথ্যা বলেছে, তাও সে কিছু বলল না। অর্ণি আর অন্তু তাদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। প্রাপ্য অর্ণবও চলে যায়। অর্ণি আর অন্তু বাড়ি ঢুকতেই নিহিতা মির্জা তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। তোমরা এখন কোথা থেকে আসলে? আর অন্তু কাল থেকে তুমি কোথায় ছিলে? তুমি জানো তোমাকে না পেয়ে আমরা কতটা টেনশনে ছিলাম। বাড়িতে তোমার আব্বু, আদি, আকাশ কেউ নেই। কাউকে বলে তো যাবে, কি হলো বলো? নিহিতার কণ্ঠে স্পষ্ট চিন্তার রেখা দেখা যাচ্ছে। অন্তু অর্ণি তার দিকে তাকিয়ে আছে। অন্তুর কাছে তার চাচির ব্যবহার আগের মতো লাগতে লাগলো। আগে তাকে নিয়ে টেনশন করত, বকা দিত, কেয়ার করত, তেমন অন্তুর খুশিতে চোখে জল চলে আসে। হ্যাঁ, নিহিতা মির্জা অর্ণির সাথে যে অন্যায় করেছিল সে তা বুঝতে পেরে সে এখন তার শুধরানোর চেষ্টা করতে লাগে। সে এখন তাই অন্তুকে খারাপ কথা বলে না, তাকে নিয়ে টেনশন করে। আগেও করত, কিন্তু কিছু প্রকাশ করত না। কাল অন্তুকে না দেখে সে অনেক টেনশনে পড়ে যায়। কি করবে বুঝতে না পেরে বাড়িতে কেউ না থাকায় সে আয়ানকে বলে, কিন্তু আয়ানের তাতে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, যেন কিছু হয়নি অন্তুর। তার গা ছাড়া ভাব দেখে তিনি রেগে যায়। অর্ণিও তার মার দিকে তাকিয়ে থাকে। অন্তু নিজেকে সামলে বলল, চাচি, কাল আমি অর্ণবের ফ্লাইটে ছিলাম, আজও সারাদিন ওখানেই ছিলাম। ঠিক আছে গেছো, কিন্তু কাউকে তো বলে যাবে, তাহলে টেনশন করতে হতো না আমাদের। আর যেন এমন কাজ দ্বিতীয়বার না হয়। যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অন্তু অর্ণি তাদের রুমে চলে যায়। নিহিতা মির্জা ভারী নিঃশ্বাস ফেলে মেয়েগুলোকে নিয়ে তার চিন্তা হচ্ছে। তিনিও তার রুমে চলে যায়। পরদিন। অর্ণব, আমরা হসপিটালে কেন এসেছি? আমি একদম ঠিক আছি, দেখো প্লিজ। আমি ডক্টর দেখাবো না, বাড়িতে চলো, বাবাই আমাদের জন্য ওয়েট করছে। বলে পেছনে ঘুরেই অর্ণব তার হাত ধরে ফেলে। রাগান্বিত কণ্ঠে বলল, এক পা ওদিক ওদিক করলে পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। তুমি কি বাচ্চা, হ্যাঁ, যে ইঞ্জেকশন দেখে ভয় পাও? তোমার থেকে আনভি ভালো, সে কিছুতেই ভয় পায় না। চুপচাপ আমার সাথে চলো, না হলে কোলে তুলে নিয়ে যাব। অর্ণবের কথা শুনে অন্তু গোমরা মুখ হয়ে যায়। এতে অর্ণবের কিছু যায় আসে না, সে নিজের কাজ অটল। আনভি তার মাম্মামের মুখ দেখে খিলখিল করে হেসে বলল, মাম্মাম, তুমি কত ভীতু। ইন্দ্রজনলে কে ভয় পাও? পাপা ঠিক করেছে তোমাকে বকে। অর্ণব হাসে আনভির কথা শুনে। এদিকে অন্তু ফুঁসছে অর্ণবের কারণে। তার মেয়ে তাকে ভীতু বলল, ভাবা যায়? হুঁ, এখন তার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। অন্তু কাঁদো কাঁদো মুখ করে বলল, আনভি মামনি, তুমি মাম্মাকে ভীতু বললে? তোমার সাথে কথা নেই, এমনকি তোমার পাপার সাথেও কথা, এমনকি তোমার পাপার সাথেও না। তোমরা দুজনেই পচা, কেউ আমাকে ভালোবাসে না। বলে কান্না করার অভিনয় করতে লাগলো। আনভি তার মাম্মামের কাঁদো কাঁদো মুখ দেখে তার চোখ মুখ কান্নার আভা ফুটে উঠতে লাগলো। অর্ণব মামের কাজে বিরক্ত হলো। অর্ণব ধমক দিয়ে বলল, হ্যাঁ মেয়ে, তোমার নাটক বন্ধ করো, না হলে তুলে আছাড় মারবো। আমি কিছু বুঝছি না বলে তোমার মনে হয়? তুমি কি করার চেষ্টা করছো? হ্যাঁ, আমাকে কি বাচ্চা মনে হয় তোমার? আর একটা বার এই ইমোশনাল ড্রামা করলে তোমাকে আমি কি করব নিজেও জানি না। তোমাকে দেখা দেখি আনভিটাও নাটক করতে শুরু করবে, তখন হবে আমার আরেকটা ঝামেলা। একটারে নিয়ে পারি না, আবার আসবে অন্যটা। চুপচাপ আমার সাথে চলো। বলে অন্তুর হাত ধরে হসপিটালের ভেতরে নিয়ে যেতে লাগলো। অন্তু তার কাছে সফল হতে পারেনি বলে মুখ ফুলিয়ে রেখেছে। আসলে সে অর্ণবকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যাতে তাকে ডক্টর দেখানো থেকে বাঁচতে পারে, কিন্তু তা হলো না। অর্ণব সব বুঝে গেছে বলে সে আর কথা বাড়ায় না, তার সাথে যেতে লাগলো। আসলে সকালে অন্তুকে নিয়ে তারা হসপিটালে এসেছে অন্তুকে দেখাতে, তাই এত নাটক করছে অন্তু। তারা হসপিটালে এসে 3 তলাতে গিয়ে 203 নম্বর রুমে যায়। সেখানে ডক্টর সারা খানের কাছে দেখাবে। ডক্টর সারা খান বাংলাদেশের দ্বিতীয় বেস্ট সাইকিয়াট্রিস্ট। অর্ণব বন্ধুকে তার কাছে দেখালে বিভিন্ন পরীক্ষা দেয়। তারা সব পরীক্ষা করিয়ে সব রিপোর্ট নিয়ে আবার ডক্টরের কেবিনে দেখাতে যায়। অর্ণব অন্তুর এখন ডক্টরের সামনে বসে আছে, আর ডক্টর সারা অন্তুর রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অন্তুর কোলে আনভি ঘুমিয়ে গেছে। মেয়েটাকে নিয়ে এত ঘুরেছে যে আনভি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। অর্ণব আনভিকে আনতে চায়নি, কিন্তু আনভি তার মাম্মামকে ছাড়বে না, তাই বাধ্য হয়ে নিয়ে আসতে হয় তাকে। অর্ণব বলল, ডক্টর, রিপোর্টসে কি খারাপ কিছু আছে? না মানে
আপনি কিছু বলছেন না? দেখুন, খারাপ ভালো যা কিছু থাকুক না কেন, প্লিজ বলুন, টেনশন হচ্ছে। অর্ণবের কথা শুনে ডক্টর সারার রিপোর্টগুলো নামিয়ে তাদের দিকে গম্ভীর মুখ করে তাকায়। ডক্টর গম্ভীর মুখ দেখে অন্তু ভয় পেয়ে যায়। তার রিপোর্টে যদি খারাপ কিছু থাকে তাহলে আনভি ও অর্ণবের কি হবে? তারা দুজন ভেঙে পড়বে। অন্তু অর্ণবের দিকে কাতর দৃষ্টিতে তাকালে অর্ণব তাকে আশ্বাস দেয় কিছু হবে না। ডক্টর সারা তাদের মলিন মুখ দেখে মৃদু হেসে বলল, রিল্যাক্স মিস্টার চৌধুরী, টেনশনে কিচ্ছু নেই। আপনার ওয়াইফের রিপোর্টস সব ভালো এসেছে, কিন্তু অর্ণব চিন্তিত হয়ে বলল, কিন্তু কি ডক্টর? কিন্তু ওনাকে বেশি উত্তেজিত হতে দেওয়া যাবে না, তা না হলে তার প্যানিক অ্যাটাক হবে। মিসেস চৌধুরী, পুরাতন মেডিকেল রিপোর্টসগুলো অতটা ভালো না। উনি ডিপ্রেশনের রোগী, তার উপর কোনো প্রকার চাপ দেওয়া যাবে না, তা না হলে হিতে বিপরীত হবে। আপনি যথা চেষ্টা করবেন মিসেস চৌধুরী কোনো প্রকার টেনশন না নেয়, সবসময় হাসি খুশি থাকে, তাহলে তার সুস্থ হতে বেশি সময় লাগবে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি টাইম টু টাইম খাওয়াবেন। আল্লাহ চাইলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অর্ণব ডক্টরের কথা শুনে পুরোপুরি চিন্তামুক্ত হলো না, কিন্তু আশা আছে অন্তু ঠিক হয়ে যাবে। সে অন্তুর দিকে তাকিয়ে মলিন হাসলো। অন্তু তাকে বলে ঠিক হয়ে যাব। ডক্টর সারা সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিল। অর্ণব সব মন দিয়ে শুনে নিল। হঠাৎ কেবিনের মধ্যে একটা ছেলে এসে জোরে জোরে বলল, শোন সারা, নিজের তো ঠিক মতো খেয়াল রাখিস না, তাই বলে আমার মেয়েকেও না খাইয়ে রাখবি? এটা হতে দেব না। তাড়াতাড়ি খেয়ে নে, আমি খাবার নিয়ে এসেছি। ছেলেটা কাউকে না দেখে একের পর এক কথা বলেই যাচ্ছে। এদিকে সারা বিরক্ত নিয়ে বলল, তোমাকে কতবার বলবো কেবিনে আসার আগে নক করবে? তুমি দেখছো আমি রুগী দেখছি, তারপরও কেন এমন করো? এখন দেখো কি অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করলে। সারার কথায় ছেলেটির সামনে তাকিয়ে দেখে সত্যি তার ভুল হয়েছে। সারা পেশেন্ট দেখছিল। ছেলেটির কান ধরে ইশারায় সরি বলল সারাকে। এদিকে অন্তু আর অর্ণবের কাছে ছেলেটির কণ্ঠস্বর অতি চেনা লাগছে। তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। চেয়ার থেকে পিছনে ঘুরতেই বিস্মিত হয় তারা। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। 4 বছর পরে তার সাথে দেখা হবে। অর্ণবের চোখের কোণে বিন্দু বিন্দু পানি। ছেলেটা তাদেরকে না দেখে বলল, সরি, আসলে। আর কিছু বলতে পারে না সেও। অন্তুকে দেখে বিস্ময় হয়, কিন্তু কিছু মনে পড়তেই তার চোখ লাল হতে লাগলো। ছেলেটি অন্তুর দিকে তেড়ে যেতে লাগলো। অন্তু চোখে জল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখতে থাকে। ছেলেটি রাগী চোখে অন্তুর দিকে তাকাচ্ছে, একবার আবার অর্ণবের দিকে তাকাচ্ছে। অন্তু মুখ ফুটে কিছু বলতে যাবে, তার আগে ছেলেটি তার দিকে তেড়ে এসে অন্তুর বাহু ধরে বলে, বাহ বাহ অন্তু, বর মেয়ে নিয়ে দেখছি অনেক সুখেই আছো। থাকবে নাই বা কেন, টাকাওয়ালা ছেলে পেয়েছো, সুখ তো টাকাতেই আসবে। ছেলেটির কথা শুনে অন্তু অর্ণব থমকে যায়। ছেলেটি একের পর এক কুটো কথা শুনে অন্তু অনেকটা আঘাত পায়। অন্তু কাঁপা কাঁপা গলায় বলল, নাহিদ ভাই, এসব আপনি কি বলছেন? অন্তুকে বলতে না দিয়ে নাহিদ গর্জে উঠে বলল, কি বলছি বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, তোমাকে আমি ভালো মেয়ে ভাবতাম, কি তুমি কতটা নিচু মনের মেয়ে সেটা আমি বুঝে গেছি। আমাকে জাস্ট একটা আনসার দাও, অর্ণব কোথায়? কি করেছো তোমরা ওর সাথে? বেঁচে আছে নাকি মেরে ফেলেছো? কি হলো বলো? বলে নাহিদ অন্তুর বাহু শক্ত করে ধরে। এতে অন্তু যত না ব্যথা পাচ্ছে তার থেকে বেশি ব্যথা পাচ্ছে নাহিদের মনে তাকে নিয়ে এই তীক্ষ্ণতা কুটো বচনে। নাহিদ তাকে এতটা বাজেভাবে ভাবে। অর্ণব হতভম্ব হয়ে তাকিয়ে আছে নাহিদের দিকে। সে বিশ্বাস করতে পারছে না যে নাহিদ অন্তুকে বোন বলতো, সে আজ তাকে বাজে বাজে কথা বলছে, বাজে বিহেভ করছে। এদিকে সারা কিছু বুঝতে পারছে না। হঠাৎ মিসেস চৌধুরীকে দেখে তার স্বামী মানে নাহিদ এতটা উত্তেজিত হচ্ছে কেন? সারা নিজের ভারী শরীর নিয়ে, সারা 7 মাসের প্রেগনেন্ট, চেয়ার থেকে উঠে নাহিদের কাছে আসতে নিল। নাহিদ আবার বলল, তোমাকে আমি বোনের মতো ভালোবাসতাম, কিন্তু তুমি কি করলে এটা? তোমাকে আমি বলেছিলাম না অর্ণবকে কষ্ট দিও না? তুমি আমাকে বলেছিলে তুমি অর্ণবকে কষ্ট পেতে দেবে না, তাহলে তুমি কি করে অর্ণবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে নিলে? আমার বন্ধু কোথায় অন্তু? উত্তর দাও। আমার ভাই কোথায় অন্তু? আমার অর্ণব কোথায়? সে বেঁচে আছে নাকি মারা গেছে বলো? অন্তু এখনো কিছু বলতে পারছে না। তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সে অঝরে কান্না করে যাচ্ছে। অন্তু আনভিকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। অন্তুর কান্নার শব্দে অর্ণবের হুঁশ আসে। সে এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল।
তার কাছে নাহিদের আচরণ নতুন, সে এমন নাহিদকে চিনে না। অর্ণব অন্তুর কাছে গিয়ে নাহিদের কাছের থেকে জোরপূর্বক অন্তুকে ছাড়িয়ে নিয়ে নাহিদকে সামান্য ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ততক্ষণে সারা এসে নাহিদকে আটকায়। অর্ণব অন্তুকে ধরে চেয়ারে বসিয়ে চোখ মুছে অস্থির হয়ে বলল, অন্তু, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? অন্তু অর্ণবের দিকে তাকিয়ে কান্নারত কণ্ঠে বলল, নাহিদ ভাই আমাকে ভুল বুঝছে, আমি কিছু করিনি। তুমি তো জানো আমি কিছু করিনি। তুমি প্লিজ ওনাকে বোঝাও আমি কিছু করিনি। অন্তুকে অস্থির হতে দেখে অর্ণব ভয় পেয়ে যায়। অন্তুকে কোনো প্রকার চাপ নেওয়া যাবে না, কিন্তু এমন একটা অবস্থায় তারা আছে, সে কি করবে বুঝতে পারছে না। অর্ণব একবার নাহিদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আবার অন্তুকে বলল, অন্তু, আমি নাহিদকে সব বলেছি, কিন্তু তুমি নিজেকে সামলাও। দেখো, আনবি কিন্তু তোমার কোলে আছে, তাই নিজেকে সামলাও, না হলে আমাদের মেয়ের কষ্ট হবে। অর্ণবের কথায় অন্তু আনবিকে দেখে নিজের চোখের জল মুছে নিল, নিজেকে শান্ত করতে লাগলো। অন্তুকে শান্ত হতে দেখে অর্ণব নাহিদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমার ওয়াইফের সাথে এইভাবে কথা বলার সাহস কে দিয়েছে তোকে? দেখেন ভাই, আমি আপনার বা আপনার ওয়াইফকে নিয়ে কোনো কথা বলতে চাই না, বা আমার বলার কোনো ইচ্ছে আছে। আমি শুধু ওর কাছ থেকে শুনতে চাই আমার বন্ধু অর্ণব কোথায়। অর্ণব নাহিদের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতই যখন বন্ধু বন্ধু বলে দরদ উতলাচ্ছে, তাহলে এই বন্ধুর সামনে দাঁড়িয়ে তার স্ত্রীকে এভাবে হেনস্থা করছিস কেন? আমার বউকে এভাবে জেরা করতে বা তাকে অপমানিত করতে আমি কি তোকে পারমিশন দিয়েছি? কি হলো বল? আমি কেন আপনার কাছ থেকে পারমিশন নিতে যাব? আর আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে মানে কি? আমার বন্ধু এখানে কোথায়? আমার বন্ধুর খোঁজ শুধু আপনার স্ত্রী দিতে পারে, তাই আমি তার কাছ থেকে সেটার উত্তর নিয়েছিলাম। অর্ণব নাহিদের দিকে আর একটু এগিয়ে গিয়ে বলল, আমার থেকে আলবাত পারমিশন নিতে হবে। আমারই সামনে দাঁড়িয়ে আমাকে নিয়ে আমার জানকে তুই যা নয় তাই বলেছিস, তাহলে আমার থেকে পারমিশন নিতে বাধ্য তুই। আমার উচিত হয়নি তোর মতো গভেটকে আমার বাইকের তেল ফুরিয়ে প্রেম করতে পাঠানো। আজ দেখ, তুই আমারই সামনে অন্তকে বাজে কথা বলছিস। নাহিদ না বুঝে বলতে লাগলো, কি তুই তোকারি করছেন ভাই? আর আমি কখন আপনার বিষয় নিয়ে কথা বললাম? আর তার থেকেও বড় কথা, আমি কখন আপনার বাইকের তেল ফুরিয়ে প্রেম কর? কিছু একটা বুঝে নাহিদ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এক মিনিট, আপনি কি করে জানলেন আমি বাইক নিয়ে প্রেম করতে যেতাম? আপনাকে কে বলেছে এটা? নাহিদের ভ্রুযুগলখানা কুঁচকে অর্ণবকে প্রশ্ন করে। অর্ণব শয়তানি হাসি হেসে বলল, আমি এর থেকেও বেশি জানি। ধর, এই যে তুই যখন সারার সাথে রিলেশনে থাকার পরেও আমাদের ডিপার্টমেন্ট হেডের মেয়েকে আই লাভ ইউ বলেছিলি, এমনকি তাকে কিসও করেছিলি। অর্ণবের কথা শেষ হতে না হতে সারা নাহিদের পিঠে থাড়াম থাড়াম কিল বসিয়ে দিল। সারা রাগে ফুঁসছে। সে জানতো নাহিদ কাউকে প্রপোজ করেছিল, কিন্তু কিস করেছে সেটা জানতো না। এদিকে নাহিদ বেকুবের মতো তাকিয়ে থাকলো অর্ণবের দিকে। সে ভেবে পাচ্ছে না এই ছেলেটা তার এত কথা জানলো কি করে। এই কথা তো অর্ণব ছাড়া কেউ জানতো না। তাহলে কি অন্তু একে বলেছে? কিন্তু অন্তুর তো এটা জানার কথা না। নাহিদের অবস্থা দেখে অর্ণব পিশাচিক আনন্দ পায়। নাহিদ সারাকে বলল, সারাবাবু দেখো, তুমি তো জানতে আমি এটা অর্ণবের সাথে বাজি ধরে করেছিলাম, তাহলে এতটা রিয়্যাক্ট কেন করছো? দেখো, তোমার রাখতে নেই এই অবস্থাতে, তা না হলে বাবুর ক্ষতি হবে। সারা মুখ ফুলিয়ে থাকলো। নাহিদ অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব নাহিদকে না বলতে দিয়ে বলল, অর্ণব জানে তো, তাই তো? নাহিদ মাথা নাড়িয়ে মানে হ্যাঁ। অর্ণব হাসলো শুধু। অর্ণব কিছু বলতে যাবে তার আগে অন্তু বলল, নাহিদ ভাইয়া আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, আপনারই বন্ধু অর্ণব। আমাদের অর্ণব আর আমার কোলে যে আছে সে আমার আর অর্ণবের সন্তান, আমাদের ভালোবাসার অংশ। অন্তুর কথা শুনে নাহিদ আকাশ থেকে পড়ল। এদিকে সারারও একই অবস্থা। তাদের সত্যিটা হজম করতে কষ্ট হচ্ছে। নাহিদ অর্ণবের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। সে অন্তুর কথা বিশ্বাস করতে পারছে না। অর্ণব নাহিদের অবস্থা দেখে একে একে সব আস্তে আস্তে বলতে লাগলো। সব শুনে নাহিদ ছলছল চোখে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি। এক্সামের পর তুই একেবারে উধাও হয়ে গেলি, এমনকি অন্তুরও কোনো খোঁজ পাচ্ছিলাম না। আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। মাদারকে ফোন করে তোর কথা বলে সে বলে তুই ওখানে যাসনি। তখন আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, তোকে খুঁজতে লাগলাম সব জায়গায়।
এর মধ্যে আমি অন্তর বাড়িতে গিয়ে ওর খোঁজ নিলে যখন জানতে পারি অন্তর নাকি বিয়ে হয়ে গেছে, সে এখন সুখে সংসার করছে বিদেশে। এটা শুনে এক মুহূর্তের জন্যও থমকে গিয়েছিলাম। যে মেয়ে তোকে এতটা ভালোবাসে সে কি করে অন্য কাউকে বিয়ে করতে পারে? কিন্তু পরে সব কিছু পরিপ্রেক্ষিতে আমি অন্তকে ভুল বুঝি। সরি মামা, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। অর্ণব নাহিদকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আমার কাছে না, অন্তুর কাছে ক্ষমা চা, সে ক্ষমা করলে আমিও করে দেব। নাহিদ তার করা কাজে অনুতপ্ত। সে রাগের বশে অন্তুকে অনেক বাজে কথা শুনিয়ে দিয়েছে। নাহিদ অন্তুর কাছে গিয়ে বলল, বোন, তোমার এই ভাইকে ক্ষমা করে দাও। আমি সত্যি নিজের করা কাজে অনুতপ্ত। আমি ভুল করেছি, সত্যিই না জেনে তোমাকে খারাপ খারাপ কথা বলে দিয়েছি। তুমি জানো আমি অর্ণবকে বন্ধুর থেকে ভাই মানি বেশি, তাই ওকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোমাকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, সরি। অন্তু নাহিদের দিকে তাকিয়ে আস্তে করে বলল, মাফ চাবেন না ভাইয়া, আপনার জায়গায় আমি থাকলেও এটাই করতাম, তাই আমি কিছু মনে করিনি। নাহিদ হাসলো। মেয়েটা অনেক বুঝদার হয়ে গেছে, আগের মতো আর নেই। অর্ণব পরিবেশটা চেঞ্জ করতে বলল, সারা বিয়ে করে নিয়েছিস, কিছুদিন পর বাপ হবি, কিন্তু এখনো পর্যন্ত ভাবির সাথে দেখা করালি না। অন্তু ঠিকই বলেছিল, তুই ভাবিকে দেখাবি না বলে অজুহাত দিতি। নাহিদ মুচকি হেসে অন্তুর কাছ থেকে অর্ণবের দিকে এসে বলল, মামা আমি তো আমার বউকে দেখাবো, কিন্তু তোকে তো দ্বিতীয়বারে নতুন করে চিনতে হবে। আমার বন্ধু আগেরটা বেস্ট ছিল, কিন্তু এখনকারটা ডেঞ্জারাস। ভাবা যায় কি? ভাবে আমাকে ধাক্কা দিলি আর লাল লাল চোখ করে তাকিয়েছিলি আমার দিকে, যেন কাঁচা গিলে খাবি আমাকে। নাহিদের কথা শুনে সবাই হাসতে লাগলো। অর্ণব মাথা চুলকিয়ে বলল, সরি ধাক্কা দেবার জন্য। আসলে অন্তুকে কেউ কষ্ট দিলে আমার মাথা ঠিক থাকে না, তাই হয়ে গেছে। আমার কথা ছাড়, তুই তোর কথা বল। আমার কথা কি বলবো বল? তোকে না পেয়ে আমি পাগল হয়ে গেছিলাম। ভেবে আমার খালুজান তার মেয়েকে আমার হাতে দেবে না বলে দেয় সাফ সাফ। খালুর কথা শুনে সারা আমাকে ছাড়বে না বলে খালুর সাথে ঝগড়া করে আমাদের বাড়ি চলে আসে। বাবা মা সব ঠিক করে আমাদের বিয়ে দিয়ে দেয়। এখন আমি বাবার ব্যবসা সামলাই, আর সারা মেডিকেলে শেষ করে এখন এইখানে চিকিৎসা দেয়। আর কিছুদিন পর বাপও হয়ে যাব, বুঝলি? একদমে নাহিদ সব বলল। অন্তু বলল, ভাইয়া তাহলে আমার ধারণা সঠিক হলো, আপনি ভালোবাসার ট্রিট দিলেন না, বিয়েরও ট্রিট দিলেন না, এমনকি বেবি হবে এরও মনে হয় আমরা ট্রিট পাবো না। তা ভাবি ভাইয়া যে এত কিপটা আপনি জানতেন না আগে, নাকি জেনেই প্রেম করেছেন? আগে জানতাম না, কিন্তু বিয়ের পর হাড়ে হাড়ে জেনেছি ফাউল ছেলে একটা। এভাবে বলো না বাবু, বুকে কি লাগে? নাহিদের কথা শুনে সবাই হেসে ফেলে। সারা রাগী মুখে বলল, ঢং। অন্তু অর্ণবকে নাহিদ সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অন্তুর কাছে সারা মেয়েটাকে ভালো লেগেছে। নাহিদ ভাইয়ার জন্য সারা পারফেক্ট। ততক্ষণে আনভিও উঠে যায়, তাকে নিয়ে তার সবাই মেতে ওঠে। তারপর তারা সবাই মিলে গল্প করে। অর্ণব অন্তুকে নিয়ে চলে আসে, কিন্তু আসার আগে নাহিদকে তার বাড়িতে যেতে বলে গেছে। বাবাই আরো একটা পরোটা দিই আপনাকে বলে একটা পরোটা হাতে তুলে নিল অন্তু। অন্তুকে পরোটা তুলতে দেখে মিস্টার চৌধুরী তাড়াহুড়ো করে বলল, কি করছো কি মা তুমি? আরো একটা পরোটা আমার পেটে যাবে না? তুমি অলরেডি 3টা খাইয়েছো। আর না মা, এবার সত্যি সত্যি আমার পেট ফেটে যাবে। মিস্টার চৌধুরীর কথা শুনে অর্ণব আর প্রাপ্য মিটিমিটি করে হাসছে। অন্তু আর তার বাবার কথোপকথন শুনে তারা মজা নিচ্ছে। সকালবেলা অন্তু এ বাড়িতে এসে নিজের হাতে সকলের জন্য পরোটা, ডিম ভাজি, রুটি, সবজি, ব্রেকফাস্ট তৈরি করেছে। অন্তু সবাইকে মন ভরে খাওয়াতে চায়, তাই অন্তু গাল ফুলিয়ে বলে, মা বলছেন কিন্তু মায়ের কথা শুনছেন না। আমি তো খেয়েছি, ওই দেখো প্রাপ্যর প্লেট খালি, ওকে দাও। বলে প্রাপ্যকে দেখিয়ে দিলেন তিনি। অন্তু প্রাপ্যর দিকে তাকিয়ে দেখে তার প্লেট খালি, তাই সে প্রাপ্যকে কিছু বলতে যাবে, তখনই প্রাপ্য বলল, আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমার খাওয়া শেষ ভাবি, তুমি বরং তোমার হাজবেন্ডকে দাও। অন্তু অসহায় মুখে অর্ণবের দিকে তাকালে অর্ণব মুচকি হেসে প্লেট এগিয়ে দেয় তার দিকে। সে দেখে অন্তু খুশি মনে তার প্লেটে আরও একটা পরোটা দিয়ে দিল।
অর্ণব অন্তুর হাসি দেখে নিজের পেট ভরা থাকা সত্ত্বেও সে কিছুটা জায়গা করে নিল। অর্ণব খেতে খেতে বলল, অন্তু খেতে বসো, তুমি বাড়ি থেকে কিছু খেয়ে আসোনি। অর্ণবের কথা শুনে অন্তু মাথা নাড়িয়ে তার চেয়ারের পাশের চেয়ারে বসে আনভিকে তার কোলে নিয়ে তাকে রুটি খাওয়াতে লাগলো। অর্ণব হতাশ হলো, এই মেয়েকে সে যাই বলে সে তার উল্টোটাই করে। মিস্টার চৌধুরী বলল, অবর্ণ, তুমি বরং আজ অফিসে না গিয়ে আনভি আর অন্তরকে সময় দাও। আমি আর প্রাপ্য অফিসটা দেখে নেব। কি বলো প্রাপ্য? প্রাপ্য পানি খেয়ে বলল, হ্যাঁ ভাইয়া, বাবা ঠিক বলছে, তুই বরং বাড়িতে থাক, আমি অফিসের কাজ সামনে নেব। কিন্তু কেন কিন্তু না? আমি অফিসের জন্য রেডি হয়েছি। প্রাপ্য, তুমি যাবে? বাবা তুমি যাও, আমি আসছি একটু পরে। মিস্টার চৌধুরী চলে যায় তার রুমে রেডি হতে অফিসের জন্য। এদিকে অন্তু তার যাবার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে মিস্টার চৌধুরী তাকে ছেলে বউয়ের থেকে মেয়ে বেশি মনে করে। অন্তু বোঝে না একটা মানুষ এতটা নিঃস্বার্থভাবে ভালো কি করে বাসতে পারে তাকে, যেখানে অর্ণব বা সে তার রক্তের কেউ না। অন্তু যেদিন প্রথম তাকে অর্ণবকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়, সেদিন তিনি বলেছিলেন, দেখো অনন্ত, আমার কোনো মেয়ে নেই, তাই তোমাকে আমি ছেলের বউ থেকে নিজের মেয়ের মনেই বেশি দেখি। তাই একজন বাবার কাছে ছেলের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দেওয়াটা ঠিক না। অর্ণবকে নিয়ে ছেলের ভাবি, তাই তুমি আমার মেয়ে আর আনভি আমার নাতনি। তোমাদের ঘিরে আমার পরিবার, তাই আমাকে আঙ্কেল না বলে বাবা বললে খুশি হব, বুঝলে? সেদিন অন্তু তার মধ্যে সত্যিকারের বাবার প্রতিচ্ছবি পেয়েছিল, যেখানে ছিল না কোনো স্বার্থ, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। অর্ণবের কথায় অন্তুর ধ্যান ভাঙে। কি হয়েছে? কোথায় হারিয়ে গিয়েছিলে? কিছু না। প্রাপ্য ভাইয়া কোথায়? সে উঠে গেছে কখন। তুমি খেয়ে নাও, আমার খাওয়া শেষ, আমি আনভিকে বাকিটা খাইয়ে দিচ্ছি। তুমি খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। অন্তু মাথা নেড়ে হ্যাঁ বলে। অর্ণব আনভিকে নিতে গেলে সে অর্ণবের কাছে যাবে না বলে, আমি মাম্মার কাছে খাবো, তোমার কাছে না। আম্মু, মাম্মামকে খেতে হবে, মাম্মামকে ওষুধ খেতে হবে, জেদ করে না, আসো আমি খাইয়ে দিই। আনভি মুখ ফুলিয়ে অর্ণবের কাছে গেলে অর্ণব তাকে বাকি খাবারটা খাওয়াতে লাগে। অন্তু বাপ মায়েকে দেখে হেসে হেসে খেয়ে নিল তাড়াতাড়ি করে। আনভিকে খাইয়ে অর্ণব অন্তুর ওষুধ নিয়ে এসে তাকে খাইয়ে দিল। বাড়িতে শুধু অর্ণব, অন্তু আর আনভি আছে। প্রাপ্য আর মিস্টার চৌধুরী অফিসে, তাই অর্ণব বাড়ির সব কাজের মানুষকে চলে যেতে বলে। সে অন্তুর সাথে একান্ত কিছুটা সময় চায়। আদি একের পর এক আদিবাকে ফোন করেই যাচ্ছে, কিন্তু আদিবা ফোন ধরছে না। সেদিন কক্সবাজারে তাদের অনাকাঙ্ক্ষিতভাবে কাছে আসার পর থেকে আদিবা তার থেকে নিজেকে গুটিয়ে নিতে লাগে। প্রথমে আদিবার কাজে মনে করে সেই ঘটনাকে কেন্দ্র করে আদিবা তার সাথে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু আদিবা যখন তাকে ইগনোর করতে লাগলো তখন আদির কাছে এটা স্বাভাবিক লাগলো না। তাই তো এই কয়েকদিন ধরে আদিবার সাথে এই নিয়ে কথা বলতে চেয়েও সে বলতে পারছে না, বা আদিকে সে সুযোগ দিচ্ছে না। আদি শেষবারের মতো ফোন দিল, কিন্তু সে ফোন বন্ধ করে ফেলল। তা দেখে আদি রেগে ফোন আছাড় দিয়ে বলল, তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি সেই সুযোগটা পাওয়ার যোগ্য না। এবার যা হবে সামনাসামনি হবে, হয় ইস্পার না হয় ওস্পার। আমি নিজেকে আর ছোট করবো না তোমার কাছে। এদিকে আদিবার ফোন হাতে নিয়ে বসে আছে, তার চোখ থেকে অঝরে পানি পড়ছে। তার মনে হচ্ছে আদির কাছে চলে যেতে, কিন্তু সে যেতে পারবে না। আদিবা কক্সবাজারের থেকে আসার পর থেকে নিজেকে নতুন করে মানিয়ে নিয়ে আদির কাছে যেতে চাইছিল, কিন্তু তা আর হলো না তার। যেদিন সে আদিকে মেনে নিতে যাবে সেদিন আবার তার অতীতের তীক্ষ্ণ কিছু তার চোখের সামনে আসায় নিজেকে গুটিয়ে নিল আদির থেকে। সে চায় না আদি সেই সব দেখে তাকে ভুল বুঝুক বা তার চরিত্র নিয়ে কথা বলুক। সে নিজেকে অনেক কষ্টে আদি থেকে নিজেকে গুটিয়ে নিতে সক্ষম হয়েছে। পেটের উপর কারো হাতের বাঁধন শক্তি পেতেই অন্তু চমকে যায়, কিন্তু পরক্ষণে হাতের মালিক কে বুঝতে পেরে হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে ঝাঁঝালো গলায় বলল, এই তোমাকে না আমি আমাকে ছুতে নিষেধ করেছিলাম, তাহলে কোন সাহসে আমাকে
ছুলে তুমি? হ্যাঁ, এদিকে দুপুরের খাবার খেয়ে অন্তু আনভিকে ঘুম পাড়াতে ব্যস্ত থাকায় অর্ণব অন্তুর পাশে এসে শুয়ে তাকে জড়িয়ে ধরে। তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলে অন্তু তাকে নিজের থেকে এক ঝটকা দিয়ে সরিয়ে দেওয়াতে অর্ণব হতবম্ব হয়ে অন্তুর দিকে তাকিয়ে থাকে। কিন্তু অন্তুর কাজের থেকে বেশি অন্তুর কথাতে বিমূর্ণ হয় সে। অর্ণব তো মনে করেছিল অন্তু সব ভুলে গেছে, তাই তো সে তার কাছে গিয়েছিল। কিন্তু তাকে ভুল প্রমাণ করে অন্তু তো সব মনে ধরে রেখেছে। অর্ণব ফ্যাকাশে মুখ করে বলল, জান, তুমি এখনো রাগ করে থাকবে আমার উপর? এই অবলা ছেলেকে মাফ করে দাও না জান। দেখো, তোমাকে 4টা বছর, না কিছুদিন পর তো 5 বছর হয়ে যাবে। জান, দেখেও এত রাগ না করে একটু টাইম স্পেন্ড করি না প্লিজ। আসো, একটু কাছে আসো। বলে অন্তুর দিকে আগাতে নিলে অন্তু সরে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এই খবরদার আমার কাছে আসবে না, না হলে তোমাকে আমি কামড় দিব। আর কি 4 বছর না 5 বছর লাগাচ্ছ তুমি? হ্যাঁ, যত বছর হোক না কেন, 1 বছরের আগে আমাকে ছোবে না তুমি। আইসে কোথাকার নবাব, আমাকে আদর করতে, টাইম স্পেন্ড করতে তোমার টাইম লাগবে না আমি আমার মেয়েকে টাইম দিলেই হবে। অন্তুর কথা শুনে অর্ণবের ফ্যাকাশে মুখে আরো ভোতা হয়ে গেল। তা দেখে অন্তু মনে মনে হাসলো, কিন্তু প্রকাশ করলো না। আর একটু জ্বালাবে সে অর্ণবকে, তাকে সে অনেক জ্বালিয়েছে বলে। অর্ণব মাথা নত করে বলল, জান, আর কত সরি বলবো বলো? আগে তোমাকে ছেড়ে থাকতে পারলেও এখন থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে আমার কাছে। এটা বুঝছো না কেন তুমি? আমি জানি যা আমি করেছি সেটা শাস্তি আমাকে পেতে হবে, তাই বলে তুমি আমাকে তোমার ভালোবাসা থেকে দূরে রাখবে, এটা অন্যায় জান। কথাগুলো বলে অর্ণব মুখ গোমরা করে চলে যেতে নিলে এদিকে অন্তু অর্ণবকে কষ্ট পেতে দেখে তারও অনেক কষ্ট লাগছে। সে একটু বেশিই করে ফেলেছে। সে জানে অর্ণব যা করেছে তার ভালোর জন্য, কিন্তু সে তো তাকে কষ্ট দিয়েছে, সেটা জেনে হোক বা না জেনে হোক, কিন্তু দিয়েছে তো, তাই তো শাস্তি দিচ্ছে সে তাকে। কিন্তু সেটা একটু বেশিই করে ফেলেছে, যার জন্য অর্ণবের কষ্ট পেল। অন্তু অর্ণবের হাত ধরে আটকায়। হাতে টান পড়তেই অর্ণব পিছনে ঘুরে ভ্রু কুঁচকে তাকায় অন্তুর দিকে। সে বুঝতে চায় অন্তু এখন আবার কি করবে। অর্ণবকে অবাক করিয়ে অন্তু নিজে থেকে অর্ণবের কাছে ধরা দিতে লাগে। অন্তু অর্ণবকে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ ডুবায়। এতে অর্ণব ফ্রিজ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না অন্তু তাকে ক্ষমা করে দিয়ে তার কাছে ধরা দেবে। অন্তু অর্ণবের গালে, ঘাড়ে, কানের লতিতে ছোট ছোট কিস করে, মিনমিন করে বলল, সরি, একটু বেশি হয়ে গেছে, আর হবে না। তুমি তো জানো আমি কেমন, যখন জেদ চাপে যায় আমার মাথা তখন হুঁশ থাকে না। তোমাকে কষ্ট দিতে চাইনি, সরি। অর্ণবন্তুকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। তার কাছে অন্তুর এটা নতুন রূপ, শান্ত, নম্র, ভালোবাসাময়ী রূপ। সে তো অন্তুর সব রূপকে নতুনভাবে ভালোবাসতে চায়, ভালোবেসে আগলে রাখতে চায়। অর্ণব একবার ঘুমন্ত আনভিকে দেখে অন্তুকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, অন্য রুমে নিয়ে যেতে লাগলো। অন্তু অর্ণবের বুকে মাথা দিয়ে অর্ণবকে দেখতে ব্যস্ত। সে এই চেহারাকে চিনে না, কিন্তু এই চেহারার পিছনের মানুষটাকে সে চিনে। তার অতি প্রিয় আপনজন সে। অর্ণব রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে অন্তুকে বেডে শুয়ে তার উপর সমস্ত ভার ছেড়ে তার ঘাড়ে মুখ ডুবায়। অর্ণবের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস তার ঘাড়ে মুখে আছড়ে পড়ে। সে সাথে সাথে চাদর খামচে ধরে থাকে। আস্তে আস্তে অর্ণবের স্পর্শ গভীরের থেকে গভীরতর হতে থাকে। অন্তু নিজেকে নতুনভাবে অর্ণবের মধ্যে বিলীন করতে লাগে। বিকেলের রক্তিম আভাটা গাঢ় হতে লাগলো। একে একে সব পাখি তার কুটুরিতে যেতে লাগলো। আকাশের সমস্তটা দিক জুড়ে মেঘের হাতছানি দিতে লাগলো। অন্তু অর্ণবের বুকে মাথা রেখে তার দিকে তাকিয়ে তাকে দেখতে ব্যস্ত থাকে। অন্তুকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ণব বিরক্তি নিয়ে বলল, জান, এভাবে দেখা বন্ধ করো এবার প্লিজ। বিরক্ত লাগছে আমার এখন। সেই কখন থেকে তাকিয়ে আছো আমার দিকে? আমাকে কি আগে কখনো দেখোনি নাকি? অর্ণব আনমনে বলে ওঠে, তোমাকে চিনেছিলাম যে অন্য রূপে, ভালোবেসেছিলাম যে আমি অন্য তুমিকে, কিন্তু এখনকার তুমিতে নেই সেই আগের রূপের সেই মানুষটার যে, কিন্তু এখনো সেই ভালোবাসার সীমাবদ্ধতা আছে এই তুমিতে। অন্তুর আনমনে কথা শুনে অর্ণবের মন খারাপ হয়ে যায়। সে অন্তুকে ছেড়ে উঠে বসে।
অর্ণবের উঠতেই অন্তুর হুঁশ আসে। সে একটু আগে কি বলেছে। অন্তু উঠে গিয়ে অর্ণবের কোলে বসে তাকে জড়িয়ে ধরে বলল, সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। তুমি সরি কেন বলছো? তুমি তো আমার নতুন রূপকে চেনো না, কখনো দেখোনি আমাকে এই রূপে, তাই তোমার মানতে একটু কষ্ট হচ্ছে। তুমি যে রূপে অর্ণবকে ভালোবেসেছিলে, এখন সেই রূপ নেই আমার মধ্যে। অন্তু অর্ণবের কথা শুনে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার মধ্যে যে তুমিটা আছে তাকে ভালোবাসি। আমি তোমার রূপকে ভালোবাসি না। না, আগে ভালোবাসতাম তোমার রূপকে। আমি তোমাকে, শুধু তোমাকে ভালোবাসি অর্ণব, শুধু তোমাকে। অর্ণব অন্তুকে শক্ত করে ধরে বলল, জানো অন্তু, যখন নিজেকে প্রথমে অচেনা রূপে দেখেছিলাম, তখন শুধু একটা কথাই মনে পড়েছিল, তুমি কি আমাকে এই রূপে মেনে নিবে? তুমি কি আমাকে এই নতুন রূপে নতুন করে ভালোবাসতে পারবে? নতুন করে মায়া জন্মাতে পারবে, যেমনটা আগের রূপে করতে? আমার শুধু তোমাকে হারানোর ভয় ছিল। যদি তুমি না মানো, তাহলে আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া? অন্তু অর্ণবের সারা মুখে অজস্র চুমু দিয়ে তার অধর সময় নিয়ে কিস করে। অর্ণবের দুকালে হাত রেখে তার চোখে চোখ দেখে নম্র সুরে বলল, অর্ণব, আমি তোমাকে ভালোবাসি, তোমার রূপকে না। আমি তোমার মধ্যে তোমাকে ভালোবাসি। আমি তোমার রূপের মোহতে পড়ে ভালোবাসিনি, তোমার মনকে ভালোবেসেছি। রূপ যতই বদলাক না কেন, তোমার মন তো বদলায়নি, আর না বদলিয়েছে তোমার মনে আমার জন্য ভালোবাসা, তাই না? অর্ণব অন্তুর গালে হাত রেখে মুচকি হেসে তার হাত দিয়ে অন্তুর গালে স্লাইড করতে করতে বলল, I love you. I love you so much, Jan. I love you. আই লাভ ইউ, আই লাভ ইউ। অর্ণব অন্তুর ঠোঁটে তার ঠোঁট ছোঁয়ায়। অন্তু চোখ বুজে সেই স্পর্শগুলো অনুভব করতে লাগলো। কিছু সময় পর তাকে ছেড়ে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আনভির ওঠার সময় হয়ে গেছে, তোমাকে না দেখলে কান্না করবে। অন্তু মাথা নাড়িয়ে অর্ণবের কোল থেকে উঠতে নিলে অর্ণব তাকে আবার তার কোলে বসিয়ে দুষ্টু স্বরে বলল, জান, তুমি আগের তুলনায় এখন আমার করা সব পাগলামি সহ্য করে নিতে সক্ষম হয়ে গেছো। দেখো, আগে পাগলামি করলে বলতে ব্যথা লাগছে, কান্না করতে, কিন্তু এখন তা করো না। নিজে থেকে আমাকে সাহায্য করো, তাই না? বলে অর্ণব হাসতে লাগলো। অর্ণবের লাগামহীন কথা শুনে অন্তুর গাল কান লাল হতে লাগলো। অন্তুর লজ্জায় নেতিয়ে পড়ে অর্ণবের বুকে। তা দেখে অর্ণব হাসে শব্দ করে। অর্ণবকে হাসতে দেখে অন্তু অর্ণবের বুকে কয়েকটা কিল দিয়ে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে দৌড়ে চলে যায় সেখান থেকে। অর্ণব অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অর্ণব তার চুলগুলো এলোমেলো করে উঠে ফ্রেশ হতে চলে গেল। অর্ণব, কি করছো কি তুমি? আমাকে ছাড়ো। দেখো, আনভি আমাদেরকে এভাবে দেখে, ও কিভাবে, ছাড়ো। বলে অন্তু নিজেকে অর্ণবের কাছ থেকে ছাড়াতে লাগলো, কিন্তু অর্ণব আরো গাঢ়ভাবে অন্তুকে তার সাথে জড়িয়ে ধরে অন্তুর ভেজা চুলের মাঝে মুখ ডুবিয়ে বলল, দেখতে দাও, সেও তো দেখুক তার পাপ্পা তার মাম্মামকে কতটা ভালোবাসে। অর্ণবের খাপছাড়া কথা শুনে অন্তু প্রচণ্ড রেগে যায়। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। একটু আগে সে আনভিকে নিয়ে কিচেনে এসেছে। আনভির খিদা লেগেছে, তাই তার জন্য নুডলস রান্না করছে, সাথে অর্ণবের জন্য চা নুডলসের বড়া করছে। ঠিক তখনই অর্ণব এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সেটা দেখে আনভি খিলখিল করে হাসতে লাগলো। অন্তু আবার ছাড়াতে নিলে অর্ণব তার ঘাড়ে ছোট একটা কামড় দিল। অন্তু ব্যথায় আর্তনাদ করে ওঠে, কিন্তু অর্ণব তাকে ছাড়ে না। অন্তু বলল, অর্ণব, তেল ছিটে লাগবে তোমার, প্লিজ। আর আমাদের এভাবে দেখলে আনভির ওপর খারাপ ইফেক্ট পড়বে, প্লিজ। অর্ণব গাল ফুলিয়ে অন্তুকে ছেড়ে দেয়। তা দেখে অন্তু মুচকি হেসে কাজে মন দেয় আবার। অর্ণব আনবিকে তার কোলে নিয়ে আফসোস করে বলল, আম্মু, তোমার বোধ হয় আর ভাই বলে কাউকে ডাকা হলো না। অর্ণবের কথা শুনে আনবি কি বুঝলো জানে না, সে জোরে জোরে হাসতে লাগলো। এদিকে অর্ণবের কথা শুনে অন্তুর স্তব্ধ হয়ে যায়। তার হাত থামিয়ে অর্ণবের দিকে তাকায়। সে জানতে চায় অর্ণব একটু আগে কি বলল। অন্তুর তাকানো দেখে অর্ণব হেসে বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, এইভাবে তাকিয়ে লাভ নেই। আনভি তার ভাই চায়, তাই তো এত ভালোবাসছি তোমাকে, এর বেশি কিছু না। আর চা বেশি করে করো, আদি অরণি আর প্রাপ্য আসছে তাই। কিন্তু কিছু না অর্ণব, অনেক হয়েছে, আর না। আমি তোমার সব কথা মেনে নিয়েছি, যেমন এখন আমার সব কথা তোমাকে মানতে হবে, এটাই ফাইনাল।
অর্ণব হতাশ ভর্তি শ্বাস নিল। সে জানে আদি তার একটা কথাও এখন মানবে না। সে যা চাইবে সে তাই করবে এখন। অর্ণব বলল, ভাইয়া যদি কেউ না মানে তখন কি হবে? আর যদি আবার সত্যি সবাই জেনে যায় তখন? আমি সব দেখে নেব, তুমি চিন্তা করবে না। তুমি বরং তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলে নাও। আমি আজ বাড়ি গিয়ে সবার সাথে কথা বলছি। অর্ণব আর কিছু বলল না। তারা আরও কিছু কথা বলে নিল। ঠিক তখনই কলিং বেল বাজে। তাই অর্ণব গিয়ে দরজা খুলতেই আদিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়। অর্ণব আদিবাকে এখন এখানে আসা মোটেও আশা করেনি। অর্ণব আদিবাকে নিয়ে ড্রয়িং রুমে এসে আদির চোখ আটকে যায় সেখানে বসে থাকা আদির দিকে। আদিবা জানতো না আদি এখন এখানে আছে। যদি জানতো তাহলে সে কখনো আসতো না এখানে। সে শুকনো ঢোক গিলল। আদিও তার দিকে তাকালে সে চোখ নামিয়ে নিয়ে অর্ণবকে বলে, ভাইয়া কাল সকালে এই টেন্ডারটা দিতে হবে, আপনি একটু দেখে নিয়ে বলবেন সব ঠিক আছে কিনা। বলে একটা ফাইল অর্ণবের দিকে এগিয়ে দিল। অর্ণব সেটা নিয়ে দেখতে লাগলো। আদিবার আর চোখে আদির দিকে তাকালে আদির অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে ভয় পায়। অর্ণবের কথা শুনে সে অর্ণবের দিকে তাকায়। অর্ণব বলে, সব ঠিক আছে, তুমি কাল এটা দিয়ে দিও। বলে ফাইলটা আদিকে দেয়। সে ফাইলটা নিয়ে বলে, তাহলে এখন আসি ভাইয়া। তুমি এখন কোথাও যাবে না, এখানে বসে চা আর বড়া খাও। তোমার বান্ধবী বানিয়েছে, আমি অন্তুকে ডেকে আনছি, তুমি বসো। অর্ণব বলে কিচেনে চলে যায়। এদিকে আদিবা একবার আদির দিকে তাকিয়ে মাথা নিচু করে আনবির সাথে বসে গল্প করতে লাগলো। কিন্তু একজোড়া চোখ ভয়ঙ্কর রাগ নিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন তাকে গিলে খাবে। সে আর কেউ না, আদি। আজ সে আদিবার সাথে কথা বলার সুযোগ পেয়েছে, তাই সে কিছুতেই এ সুযোগ হাতছাড়া করতে চায় না। এদিকে অর্ণব কিচেনে গিয়ে দেখে অর্ণি অন্তুকে কিছু বলছে, কিন্তু অন্তু শুনছে না। তাই অর্ণি চোখে জল মুছে চলে আসতে নিলে তাকে দেখে ফেলে। এদিকে অর্ণি অর্ণবকে দেখে ভড়কে যায়। সে মূলত অন্তুর সাথে কথা বলতে এসেছিল, যাতে সে তাকে মাফ করে দেয়। কিন্তু তার কথা অন্তু শুনল না। কয়েকদিন যাবৎ অন্তু সবার সাথে কথা বলেও অর্ণির সাথে কথা বলে না। কেন বলে না সেটা অর্ণি জানে। তার দিদিয়া তার উপর অভিমান করেছে তাকে সত্যি না বলায়। অর্ণি চুপচাপ চলে যায়। অর্ণব অন্তুর কাছে এসে দেখে সেও কান্না করছে। তার বুঝতে বাকি নেই যে দু বোনের মান অভিমানের পর্ব চলছে এখনো। অর্ণব বলল, এতই যখন বোনকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাও, তাহলে তাকে কষ্ট দাও কেন? সে আমার থেকে কথা লুকিয়েছে, তাকে শাস্তি পেতে হবে। ওকে। অর্ণব অন্তুকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, জান, কথা তো আমি আদি দিতনও লুকিয়েছিলাম, তাহলে আমাদেরকে মাফ করলে ওরুকে করছো না কেন? অর্ণবের কথায় অন্তু চমকায়। হ্যাঁ, সে সবাইকে মাফ করে দিয়েছে, তাহলে কেন অরুকে মাফ করতে পারছে না? হয়তো সে তার বোনকে বেশি বিশ্বাস করত, তাই। অর্ণব আবার বলল, অন্তু যাও, গিয়ে ওরুকে সরি বলো, দেখো মেয়েটা কষ্ট পাচ্ছে, যাও। অন্তু ছলো ছলো চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তা দেখে মুচকি হেসে তার চোখের জল মুছে তার কপালে চুমু দিয়ে সরে আসে। অন্তু দৌড়ে বাইরে গিয়ে অর্ণিকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হয় অর্ণি হচকে যায়, কিন্তু যখন বুঝতে পারে তাকে কে ধরেছে, সে তার দিদিয়া, তখন সে কান্না করে তাকে জড়িয়ে ধরে বলল, সরি দিদিয়া। ধুর পাগলি মেয়ে, আমি তো তোকে ক্ষমা করেই দিয়েছি, কিন্তু এরপরে আর এমন করবি না। অর্ণি হ্যাঁ বলতেই অন্তু তাকে ছেড়ে দেয়। দু বোন হাসতে লাগলো। অর্ণব এসে বলল, তো আধি ঘরবালির সাথে ফুল ঘরবালির মিটমাট হয়ে গেছে? হ্যাঁ জিজু, হয়েছে। তা বেশ ভালো, এখন শান্তিতে দুইজনকে নিয়ে সংসার করতে পারবো। দুষ্টামি করে বলে উঠল। অন্তু সরু চোখে বলল, কি বললে তুমি? অর্ণব ভয় পাওয়ার অভিনয় করে বলল, কই কি বললাম আমি আবার? অর্ণবের কথা শুনে সবাই হাসতে লাগলো। অর্ণব হাসি থামিয়ে দেখে এখানে আদিবা বাদে সবাই আছে। তারা দুজন কোথায় গেছে ভেবে সে উপরের দিকে খুঁজতে যায়। কেন এমন করছো তুমি? হ্যাঁ, কেন আমাকে ইগনোর কেন করছো তুমি? আমার ফোন ধরছো না, দেখা হলে এড়িয়ে যাও আমার থেকে। কি হয়েছে বলবে আমাকে? আমি আবার কি ভুল করেছি বলো? স্পিক আপ আদিবা। বলে হুঙ্কার দিয়ে উঠল আদি। আদির রাগ মিশ্রিত কথা শুনে আদিবা ভয়ে চুপসে যায়। সে
তখন সে আনবির সাথে কথা বলতে বলতে হঠাৎ আদির তাকে নিয়েও উপরে চলে আসে। সে আসতে না চাইলেও তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে এই রুমের দেয়ালের সাথে চেপে ধরে এই কথাগুলো বলল আদি। আদিবা সাহস করে আদির দিকে তাকালো। রক্তলাল হওয়া চোখ দেখে চোখ নামিয়ে নেয় সে। নিজের মনকে শক্ত করে নিয়ে আদিকে ধাক্কা দিয়ে তার থেকে সরিয়ে নিয়ে সক্ষম হয়ে আদিবা। এদিকে আদিবার কাজে বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আদিবা শক্ত গলায় বলল,